অনুপমার মনের গল্প ধীরে ধীরে আরো গভীর হয়ে উঠছে। আজ আমরা প্রবেশ করতে চলেছি সেই আবেগঘন যাত্রার পরবর্তী ধাপে। আমি পাঠ করছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত অনুপমার প্রেমের দ্বিতীয় পরিচ্ছেদ। চলুন শুরু করা যাক। দুর্লভ বসু বিস্তর অর্থ রাখিয়া পরলোক গমন করিলে তাহার ২০ বর্ষীয় একমাত্র পুত্র ললিতমোহর শ্রাদ্ধ শান্তি সমাপ্তি করিয়া একদিন স্কুলে যাইয়া মাস্টারকে বলিল, মাস্টার মশাই, আমার নামটা কেটে দিন। মিথ্যে পড়ে শুনে কি হবে? যে জন্যে পড়াশোনা তা আমার বিস্তর আছে। বাবা আমার জন্য অনেক পড়ে রেখে গিয়েছেন। মাস্টার চক্ষু টিপিয়া অল্প হাসিয়া বলিল, তবে আর ভাবনা কি, এইবার চড়ে খাওগে। এইখানে ললিতমোহনের বিদ্যাভাস ইতি হইল। ললিতমোহনের কাঁচা বয়স, তাহাতে বিস্তর অর্থ, কাজে স্কুল ছাড়িবা মাত্র বিস্তর বন্ধু জুটিয়া গেল। ক্রমে তামাক, সিদ্ধি, গাঁজা, মদ, গায়ক গায়িকা ইত্যাদি একটি একটি করিয়া ললিতমোহনের বৈঠকখানা পূর্ণ করিল। এদিকে পিতৃসঞ্চিত অর্থরাশিও জলবৎ ঢেউ খেলিয়া তরতর করিয়া সাগরাভিমুখে ছুটিয়া চলিতে লাগিল। তাহার জননী কাঁদিয়া কাটিয়া অনেক বুঝাইলেন, অনেক বলিলেন, কিন্তু সে তাহাতেও কর্ণপাত করিল না। একদিন ঘূর্ণিত লোচনে মাতৃসন্নিধানে আসিয়া বলিল, মা, এখনই আমাকে ৫০ টাকা দাও। মা বলিলেন, একটি পয়সাও আমার নেই। ললিতমোহন দ্বিতীয় বাক্য ব্যয় না করিয়া একটা কুড়ুল লইয়া জননীর হাত বাক্স চিরিয়া ফেলিয়া ৫০ টাকা লইয়া প্রস্থান করিল। তিনি দাঁড়াইয়া সমস্ত দেখিলেন, কিন্তু কিছুই বলিলেন না। পরদিন পুত্রের হস্তে লোহার সিন্ধুকে চাবি দিয়া বলিলেন, বাবা, এই লোহার সিন্ধুকে চাবি নাও। তোমার বাপের টাকা যেমন ইচ্ছা খরচ করো, আমি আর বাধা দিতে আসব না। কিন্তু ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন আমি গেলে তোমার চোখ ফোটে। ললিত বিস্মিত হইয়া বলিল, কোথায় যাবে? তা জানি নে। আত্মঘাতী হলে কোথায় যেতে হয় তা কেউ জানে না। তবে শুনেছি সদ্গতি হয় না। তা কি করব বলো? আমার যেমন কপাল। আত্মঘাতী হবে? না হলে আর আমার উপায় কি? তোমাকে পেটে ধরে আমার সব সুখী হলো। এখন নিত্যে নিত্যে তোমার লাথি ঝাঁটা খাওয়ার চেয়ে যমদূতের আগুন কুণ্ড ভালো। ললিতমোহন জননীকে চিনিত। সে বিলক্ষণ জানিত যে তাহার জননী মিথ্যা ভয় দেখাইবার লোক নহেন। তখন কাঁদিয়া ভূমি লুটাইয়া পা জড়াইয়া ধরিয়া বলিল, মা, তুমি আমাকে মাপ করো। এমন কাজ আর কখনো করব না। তুমি থাকো, তুমি যেও না। জননী রুক্ষভাবে বলিলেন, তাও কি হয়? তোমার বন্ধু বান্ধব তারা সব যাবে কোথায়? আমি কাউকে চাইনে। আমি টাকা করি, বন্ধু বান্ধব কিছুই চাইনে। শুধু তুমি থাকো। তোমার কথায় বিশ্বাস কি? কেন মা, আমি তোমার মন্দ সন্তান তা বলে অবিশ্বাসের কাজ কি কখনো করেছি? তুমি এখন থেকে ইচ্ছা সুখে যা দেবে তার অধিক ১ পয়সাও চাবো না। ইচ্ছা সুখে তোমাকে ১ পয়সাও দিতে ইচ্ছা হয় না। কেননা এই ১ বৎসর ১.৫ বৎসরের মধ্যে তুমি যত টাকা উড়িয়েছ তার অর্ধেকও কখনো তোমার জীবনে উপার্জন করতে পারবে না। তুমি আমাকে কিছুই দিও না। জননী কোমল হইলেন, না, অতটা তোমার সবে না। আমিও তাই ইচ্ছে করি নে। মাসে ১০০ টাকা পেলে তোমার চলবে কি? স্বচ্ছন্দে, তবে তাই হোক। ২-১ দিনের মধ্যেই তার বন্ধু বান্ধবেরা একে একে সরিয়া পড়িতে লাগিল। ললিতমোহন ২-১ জনের বাটিতে ডাকিতে গেল। কেহ বলিল, কাল যাব। কেহ বলিল, আজ কাজ আছে। ফলত কেহই আর আসিল না। এখন সে সম্পূর্ণ একা। একা মদ খায়, একা ঘুরিয়া বেড়ায়। একবার মনে করিল আর মদ খাইবে না, কিন্তু সময় কিরূপে কাটিবে, কাজেই মদ ছাড়া হইল না। একটা পথে সে প্রায় ঘুরিয়া বেড়াইত। এই পথটা
জগবন্ধুবাবুর বাগানের পার্শ্ব দিয়া অপেক্ষাকৃত নির্জন বলিয়া মদ খাইয়া এখানেই বেড়াইবার অধিক সুবিধা হইত। মাতাল বলিয়া তাহার গ্রামমায় অখ্যাতি, কাহারও বাটিতে যাওয়া ভালো দেখায় না, কাজে মদ খাইয়া নিজের সঙ্গে নিজে বেড়াইয়া বেড়াইত। আজকাল তাহার একজন সঙ্গী জুটিয়াছে, সে অনুপমা। আসিতে যাইতে সে প্রায় দেখে তাহারই মতো অনুপমাও বাগানের ভিতর ঘুরিয়া বেড়ায়। অনুপমাকে সে বাল্যকাল হইতে দেখিয়া আসিতেছে, কিন্তু আজকাল তাহাতে যেন একটু নতুনত্ব দেখিতে পায়। জগবন্ধুবাবুর বাগানের প্রাচীরের এক অংশ ভগ্ন ছিল, সেইখানে একটা গাছের পাশে দাঁড়াইয়া দেখে অনুপমা উদ্যানময় ঘুরিয়া বেড়াইতেছে, কখনো বা তরুতলে বসিয়া মালা গাঁথিতেছে, কখনো বা ফুল তুলিতেছে। এক এক সময় বা সরসীর জলে পদদয়ে ডুবাইয়া বালিকা সুলভ ক্রিয়া করিতেছে। দেখিতে তাহার বেশ লাগে। ইতস্তত বিক্ষিপ্ত চুলগুলি, অযত্ন রক্ষিত দেহলতা, আলুথালু বসনভূষণ ও সকলের উপর মুখখানি তাহার মদের চোখে একটি পদ্মফুলের মতো বোধ হইত। মাঝে মাঝে তাহার মনে হয় জগতে সে অনুপমাকে সর্বাপেক্ষা অধিক ভালোবাসে। রাত্রি হইলে বাড়িতে গিয়া শয়ন করে। যতক্ষণ নিদ্রা না হয় ততক্ষণ অনুপমার মুখই মনে পড়ে। স্বপ্নেও কখনো কখনো তাহার অনিন্দ সুন্দর বদনমণ্ডল হৃদয়ে জাগিয়া ওঠে। এমনি করিয়া কতদিন যায়। জগবন্ধুবাবুর উদ্যানের সেই ভগ্ন অংশটিতে বৈকাল হইতে বসিয়া থাকা আজকাল তাহার নিত্যকর্ম হইয়া দাঁড়াইয়াছে। সে বালক নহে, অল্পদিনে বুঝিতে পারিল যে অনুপমাকে বাস্তবিকই অতিশয় অধিক রকম ভালোবাসিয়া ফেলিয়াছে, কিন্তু এরূপ ভালোবাসায় লাভ নাই। সে জানিত সে মাতাল, সে অপদার্থ মূর্খ, সে সকলের ঘৃণিত জীব। অনুপমার কিছুতেই যোগ্য পাত্র নহে, শত চেষ্টাতেও তাহাকে পাওয়া সম্ভব নয়। তবে আর এমন করিয়া মন খারাপ করিয়া লাভ কি? কাল হইতে আর আসিবে না। কিন্তু থাকিতে পারিত না। সূর্য অস্তগত হইলে সে মদটুকু খাইয়া সে ভাঙা পাঁচিলটির উপর আসিয়া বসিত। তবে ভিতরে একটা কথা আছে, কাহাকেও ভালোবাসিলে মনে হয় সেও বুঝি আমাকে ভালোবাসে, আমাকে কেন বাসিবে না? অবশ্যই এ কথা প্রতিপন্ন করা যায় না। একদিন ললিতমোহন প্রাচীরে উঠিয়াছে, এমন সময় চন্দ্রবাবুর চোখে পড়িল। চন্দ্রবাবু দারোয়ানকে ডাক দিয়া বলিলেন, উস্কো পাকড়ো। দারোয়ান প্রথমে বুঝিতে পারিল না কাহাকে ধরিতে হইবে। পরে যখন বুঝিল, ললিতবাবুকে তখন সেলাম করিয়া 3 হাত পিছাইয়া দাঁড়াইল। চন্দ্রবাবু পুনরায় চিৎকার করিয়া বলিলেন, উস্কো পাকড়কে থানে মে দেও। দারোয়ান আধা বাংলা আধা হিন্দিতে বলিল, আমি নেহি পারবে বাবু। ললিতমোহন ততক্ষণে ধীরে ধীরে প্রাচীর টপকাইয়া প্রস্থান করিল। সে চলিয়া যাইলে চন্দ্রবাবু বলিলেন, কাহে নেহি পাকড়া? দারোয়ান চুপ করিয়া রহিল। একজন মালি ললিতকে বিলক্ষণ চিনিত। সে বলিল, ও বেটা ভোজপুরি সাধ্য কি ললিতবাবুকে ধরে? ওর মতো 4টে দারোয়ানের মাথা ওরে এক ঘুষিতে ভেঙে যায়। দারোয়ানও তাহা অস্বীকার করল না, বলিল, বাবু নকরি করনে আয়া না জান দেনে আয়া? চন্দ্রবাবু কিন্তু ছাড়িবার পাত্র নহেন। তিনি ললিতের উপর পূর্ব হইতেই বিলক্ষণ চটা ছিলেন। এখন সময় পাইয়া সাক্ষী জুটাইয়া অনধিকার প্রবেশ এবং আরো কত কি অপরাধে আদালতে নালিশ করিলেন। জগবন্ধুবাবু ও তাহার স্ত্রী উভয়েই এই মকদ্দমা করিতে নিষেধ করিলেন, কিন্তু চন্দ্রনাথ কিছুতেই শুনিলেন না। বিশেষ মর্মপীড়িতা অনুপমা জিদ করিয়া বলিল যে পাপীকে শাস্তি না দিলে তাহার মন কিছুতেই সুস্থির হইবে না। ইন্সপেক্টর বাটিতে আসিয়া অনুপমার এজাহার লইল। অনুপমা সমস্তই ঠিকঠাক বলিল। শেষে এমন দাঁড়াইল যে ললিতের জননী বিস্তর অর্থ ব্যয় করিয়াও পুত্রকে কিছুতেই বাঁচাইতে পারিলেন না। 3 বৎসর ললিত মোহনের সশ্রম কারাবাসের আদেশ হইয়া গেল।
বিয়ে পরীক্ষার ফল বাহির হইয়াছে। সুরেশচন্দ্র মজুমদার একেবারে প্রথম হইয়াছে। গ্রাম্যার সুখ্যাতির একটা রৈ রৈ শব্দ পড়িয়া গিয়াছে। অনুপমার জননীর আনন্দের সীমা নাই। আনন্দে সুরেশের জননীকে গিয়া বলিলেন, নিজের কথা নিজে বলতে নেই, দেখ দেখি আমার মেয়ের পয়। সুরেশের মা সহাস্যে বলিলেন, তা তো দেখছি, একবার বিয়ে হোক, তারপর দেখিস তোর ছেলে রাজা হবে। অনু যখন জন্মায় তখন একজন গণৎকার এসে গুণে বলেছিল যে এ মেয়ে রানী হবে। অত সুখে কেউ কখনো থাকেনি, থাকবে না, যত সুখ তোমার মেয়ের হবে। কে বলেছিল? একজন সন্ন্যাসী। কিন্তু তুমি তোমার জামাইকে একখানা বাড়ি কিনে দিও। তা দেব না? চন্দ্রকে আমি পেটের ছেলে বলেই জানি, কিন্তু অনুরত কর্তার অর্ধেক বিষয় পাওয়া উচিত। আমি বেঁচে থাকলে তা পাবেও। তাই হোক, ওরা রাজা রানী হয়ে সুখে থাক, আমরা যেন দেখে মরি। 2 দিন পরে রাখাল মজুমদার পুত্রকে ডাকিয়া বলিলেন, এই বৈশাখে তোমার বিবাহের দিন স্থির করলাম। এখন বিবাহ হয়? আমার একেবারে ইচ্ছে নয়। কেন? আমি গিলক্রিস্ট স্কলারশিপ পেয়েছি, তাতে আমি ইচ্ছা করলে বিলাতে গিয়ে পড়তে পারি। তুমি বিলাত যাবে? ইচ্ছা আছে। পড়ে পড়ে তোমার মাথা খারাপ হয়ে গিয়েছে। অমন কথা আর মুখে এনো না। বিনা পয়সায় যখন এই সুবিধা পেয়েছি তখন দোষ কি? রাখালবাবু এ কথায় একেবারে অগ্নিশর্মা হইয়া উঠিলেন। নাস্তিক বেটা, দোষ কি? পরের পয়সায় যদি বিষ পাওয়া যায় তো কি খেতে হবে? সে কথায় এ কথায় অনেক প্রভেদ। প্রভেদ আর কোথায়? একদিকে জাত খোয়ানো শ্লেচ্ছ হওয়া, আর অপরদিকে বিষ ভোজন, ঠিক এক নয় কি? চুল চুল মিলে গেল নাকি? সুরেশ আর কোনো প্রতিবাদ না করিয়া নিরুত্তরে প্রস্থান করিল। সে চলিয়া যাইলে রাখালবাবু আপনা আপনি হাসিয়া বলিলেন, বেটা পাতা 2 ইংরেজি পড়ে আমাদের সঙ্গে তর্ক করতে আসে। কেমন কথাটা বললাম? পরের পয়সায় বিষ পেলে কি বিষ খেতে হবে? বাছাধনা দ্বিতীয় কথাটি বলতে পারলে না। এ অকাট্য যুক্তি কি আর কাটতে পারে? বিবাহের সমস্ত পাকা রকম স্থির হইয়া যাইলে বড়বধূ একদিন অনুপমাকে বলিলেন, খিলো, বড়ি সুখ্যাতি যে গ্রামে ধরে না। অনুপমা মৃদু হাসিয়া বলিল, যার সতীসাধ্যী স্ত্রী জগতে তার সকল সুখের পথই উন্মুক্ত থাকে। তবু তো এখনো বিয়ে হয়নি লো। বিবাহ আমাদের অনেক দিন হয়েছে, জগৎ জানে না বটে, কিন্তু অন্তরে অন্তরে বহুদিন আমাদের পূর্ণ মিলন হয়ে গিয়েছে। বড়বধূ অল্প হাসিল, ওষ্ঠ ঈষৎ কুঞ্চিত করিয়া একটু থামিয়া বলিলেন, এ কথা আর কোথাও বলিস নে, আমার বুড়ি। আমাদের তো বলা দূরে থাক, এমন ধারা শুনলেও লজ্জা করে। সব কথায় তুই যেন থিয়েটারে অ্যাক্ট করতে থাকিস। এমন করলে লোকে পাগল বলবে যে। আমি প্রেমে পাগল। শেষ হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা গল্প অনুপমার প্রেমের 2য় পরিচ্ছেদ। গল্পটি ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরে আসবো 3য় পরিচ্ছেদ নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। গল্প পাঠে আমি প্রিয়া।